সাংবাদিক বন্ধুরা, আজকের এই কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন আমাদের স্বাগত জানাচ্ছি। আমার পাশে রয়েছেন জনপ্রিয় কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক আশিস কুমার মহাশয়, আমাদের মিডিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, যে কারণে প্রেস মিট 11th of এই মাসের 11 তারিখ আমি এবং আমাদের প্রদেশ কংগ্রেস মাননীয় সভাপতি আমরা উদয়পুরে যাই। সারা দেশ থেকে 428 জনের মতো নেতা কর্মীরা ওখানে সংগত হয়েছিলেন। আমাদের চিন্তন শিবির চিন্তন বৈঠক চলাকালীন আমি খবর পাই আমাদের রাজ্যে একটা পট পরিবর্তন হয়েছে। গত 14 তারিখ মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তাকে বাধ্য করেছে পদত্যাগ করতে। এই ঘটনাটা জানার পর রাজ্যবাসীর মতো আমরাও একটু বুঝে উঠতে পারছি এমন কি পরিস্থিতি হলো, এমন কি গুরুতর অপরাধ উনি করলেন তাকে স্যাক করতে হয়েছে। আটই মার্চ, আমি একটা ভুল না বলে থাকি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের রাজ্যে আসেন এবং থানাও প্রশংসা করেন বিপ্লব দেব তার সরকার এবং সরকারের কাজকর্ম নিয়ে ভীষণভাবে প্রশংসা করে গেছে। এমনকি গুরুতর অপরাধ বিপ্লব দেব উনি করলেন যে তাকে আর্জেন্টলি দিল্লিতে ডেকে নিয়ে 14 তারিখ সোজা এসে এয়ারপোর্ট থেকে সোজা চলে গেছেন রাজভবনে তার পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য। আমাদের দলের তরফ থেকে মাননীয় প্রাক্তন বিধায়ক আশিসবাবু সাংবাদিক সম্মেলন করে বিজেপি দলের কাছে জানতে চেয়েছিলেন যে কোন পরিস্থিতিতে বিপ্লব দেবকে পদত্যাগ করতে হয়েছে। তার সদুত্তর এখনো আমরা ত্রিপুরাবাসী আমরা জানতে পারলাম না। নানাভাবে তার ব্যাখ্যা দিয়ে চলেছেন, নানা ধরনের চিঠি হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো সার্কুলেট হচ্ছে। আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানতে চাই ভারতীয় জনতা পার্টির কাছে যে কেন কি এরকম অপরাধ বিপ্লব দেব করলেন যে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন এই দুদিন আগে কোন একটি সমাবেশে যে সংগঠন দুর্বল হয়ে পড়ছে, কাজেই উনাকে সংগঠনের দায়িত্ব নিতে হচ্ছে এবং সেই কারণেই নাকি উনি পদত্যাগপত্র জমা করেছে। আমরা বুঝতে পারছি না
যে লোকটা সংগঠন চালাতে ব্যর্থ হয়েছে বিপ্লব দেবের কথা অনুসারে, এই ভদ্রলোক প্রশাসন কিভাবে চালাবে? প্রাক্তন বলছেন যে সংগঠন দুর্বল হয়ে পড়ছে। সংগঠন তো বর্তমান যিনি রয়েছেন ওনার হাতেই ছিল, ওনার থাকাকালীন সংগঠনটা দুর্বল হয়ে পড়েছে। যে ব্যক্তি সংগঠন চালাতে পারে না তাকে প্রশাসনিক দায়িত্ব দিয়ে প্রশাসন কিভাবে ত্বরান্বিত করবে, এটাই ত্রিপুরা রাজ্যের জনগণের জিজ্ঞাসা। নাকি শাক দিয়ে মাছ থাকা করছে? যে গুরুতর অপরাধ উনি করেছে তার ফিরিস্তি, যে পাপ উনি করে গেছে তার ফিরিস্তি ভারতীয় জনতা পার্টির কাছ থেকে আমরা জানতে চাইছি। আমি 14 তারিখ আমি 18 তারিখ আমি বিকেলবেলা ফ্লাইটে আসি, 3:35 ডিপার্চার কলকাতাতে। আমি আগরতলায় এসে দেখলাম, আমি যখন আমার লাগেজ গুলো নিয়ে বেরিয়েছি, আমার গাড়িটা খুঁজে পাচ্ছিলাম, দেখলাম 10-12টা গাড়ি দাঁড়ানো। আমি আমার যে পিএস ওনাকে জিজ্ঞেস করলাম, এই গাড়িগুলো আমার জিপিসি গেছেন? তো না স্যার, আমাদের প্রাক্তন হেলিকপ্টার করে ধনপুরে গেছেন, তো গাড়িগুলো একটু লাইন দিয়ে দাঁড়ানো। এবং প্রচন্ড ইনকনভিনিয়েন্স প্যাসেঞ্জারদের হচ্ছিল। 12টা গাড়ি যে সমস্ত জায়গা দিয়ে ডিপার্চার, এক লাইনে দাঁড়িয়ে ছিল 12খানা গাড়ি। তো স্বাভাবিক আমার মতো সাধারণ যাত্রীদের দারুণ অসুবিধা হচ্ছিল নিজের গাড়ি খুঁজে পাওয়া। তারপর যে ঘটনাগুলো আমি দেখছি, যে এটা প্যারালাল একটা অ্যাডমিনিস্ট্রেশন আমাদের রাজ্যের বর্তমানে রাখা হচ্ছে। জনগণের মনে প্রশ্ন শুরু করেছে। প্রাক্তনের এখনো প্রাক্তন জাস্ট একজন মেয়র, একজন বিধায়ক হয়েছে। যে কোনো একজন সাধারণ বিধায়কের মতন যিনি প্রাক্তন, উনি একজন বিধায়ক পান। তো প্রাক্তনের জন্য যে সুযোগ সুবিধাগুলো মুখ্যমন্ত্রী থাকাকালীন পেত, যে সিকিউরিটি কাভারেজ মুখ্যমন্ত্রী থাকাকালীন পেত, সেগুলো এখনো পেয়ে যাচ্ছে। খাও, অন্য বিধায়করা কেন পাবেন না? তাহলে মুখ্যমন্ত্রীর আবাসন এখনো প্রাক্তনের দখল কেন? কদিন হল উনি যখন মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছিলেন, তখন যিনি প্রাক্তন হয়েছিলেন উনি কদিনের মধ্যে আবাসনটা ছেড়ে দিয়েছিলেন, ওনার নিশ্চিত জানা আছে। 14 তারিখ রেজিগনেশন দেওয়ার পর আজকে 20 তারিখ, 6 দিন এখনো চিফ মিনিস্টার আবাসনটা উনি দখল করে রেখেছেন। এখন জনগণের ট্যাক্সের টাকা উনি যেটা প্রাপ্য না, সেই সিকিউরিটি কাভারেজ নিয়ে এখন সাধারণ বিধায়ক হিসেবে উনি এখনো ঘুরে বেড়াচ্ছেন। হি ইজ এনজয়িং অল পাওয়ার্স এন্ড ফেসিলিটিস as that of a chief minister which he is not entitled to. এই প্রেসপিট করার উদ্দেশ্য হচ্ছে যার বিন্দুমাত্র কাণ্ডজ্ঞান নেই, যার বিন্দুমাত্র লজ্জা নেই, এই প্রেসপিটের মাধ্যমে তাকে বলার চেষ্টা করছি যে তুমি এন্টাইটেলড না, এই সিকিউরিটি কাভারেজ নিয়ে তুমি ঘোরাঘুরি করা তোমার এন্টারটেনমেন্টের মধ্যে পড়ে না। মুখ্যমন্ত্রী আবাসনে এতদিন থাকা তোমার এন্টারটেনমেন্টে পড়ে না।